প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটির আমি শিরোনাম করেছি মুনিয়া ইস্যুতে আনভিরের বিচারের দাবিতে ডক্টর আসিফ নজরুল এখন নীরব কেন। আমি এই প্রশ্নটি তুললাম কারণ তিনি যখন ক্ষমতার বাইরে ছিলেন, অর্থাৎ তিনি যখন শিক্ষকতা করতেন এবং টকশোতে যখন তিনি মাতিয়ে রাখতেন তার নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্লেষণের মাধ্যমে, সে সময় তিনি সরব ছিলেন মুনিয়া ইস্যুতে এবং তখন নানা সময়ে বহুল আলোচিত এই মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিষয়ে তিনি কথা বলেছিলেন এবং আনভিরের বিচারেরও তিনি দাবি করেছিলেন। এবং চ্যানেলের আলোচিত যে অনুষ্ঠান বা টক শো তৃতীয় মাত্রা, সেই তৃতীয় মাত্রায় ডক্টর আসিফ নজরুল তিনি উল্লেখ করেছিলেন যে মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর যে একান্ত ব্যক্তিগত ডায়েরি, সেই ডায়েরিকে রহস্য উন্মোচনের অজুহাত দেখিয়ে মূলধারার মিডিয়াতে যেভাবে প্রচারের মাধ্যমে মামুনুল হককে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু একই চিত্র এই মুনিয়া এবং আনভিরের ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি। অর্থাৎ মুনিয়াকে হত্যা এবং ধর্ষণ করলো আনভির এবং সেই মুনিয়ার হত্যা এবং ধর্ষণ মামলার অন্যতম আসামি সায়েমসোবান আনভির, বসুন্ধরা গ্রুপের যিনি এমডি, তার সাথে মুনিয়ার যে কথোপকথন, যে অডিওগুলো প্রচার হয়েছিল সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে নাগরিক টিভিতে সর্বপ্রথম যে অডিওগুলো প্রচার হয়েছিল এবং যেগুলো ভাইরাল হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু মূলধারার কোনো মিডিয়াতে প্রচারিত হয়নি। তো মামুনুল হকের ক্ষেত্রে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল সেই একটা পার্সোনাল ডায়েরিকে প্রচারের মাধ্যমে, আনভিরের ক্ষেত্রে কিন্তু তেমনটি ঘটেনি এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আসিফ নজরুল ক্ষোভ প্রকাশ করে তৃতীয় মাত্রায় বক্তব্য রেখেছিলেন। চলুন এ পর্যায়ে আমরা সেই ভিডিও ক্লিপটি একটু দেখে নিই। কথা শেষ করেন, তার কথিত দ্বিতীয় স্ত্রীর যে সন্তান, তার ডায়েরি পর্যন্ত আপনি পড়াই দিতে পারেন টিভিতে। আর আজকে আনভিরের যে ভিডিওগুলো আসছে সেটা আপনি টিভি প্রচার করলেন না কেন? তো মানুষের প্রশ্ন আসবে না? এখন ধরেন চ্যানেল আই কারোকে যদি প্রচার না করে, যদি আনভিরেরটা নাও করে, তখন না আপনি প্রশ্ন কম পাবেন। কিন্তু এই জাজ্জল্যমান প্রশ্ন এড়ায় মানুষ কি গাধা নাকি? তো আমার মনে হয় সাংবাদিকতা যে সংকটে পড়েছে, এটার থেকে উদ্ধার সাংবাদিকদেরই বেরো আসতে হবে। সরকার এবং মালিকের যতই টাইট ক্লিপিং থাকুক, কিছু বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা তাদের পক্ষে সম্ভব। দর্শক, এখানেই কিন্তু শেষ নয়। ডক্টর আসিফ নজরুল এই একই অনুষ্ঠানের এই একই পর্বে তিনি মুনিয়ার ব্যাপারটিকে কেন্দ্র করে বসুন্ধরার মিডিয়াগুলো যে ধরনের অপসাংবাদিকতার যে একটা নজির রেখেছিল, বিশেষ করে নঈম নিজাম এবং ইমদাদুল হক মিলনের মতো যারা আনভিরের সেবা দাস, সেই দালালদের কর্মকাণ্ডেরও কিন্তু তিনি তীব্র সমালোচনা করেছিলেন। এবং ডক্টর আসিফ নজরুল সেই টকশোতে তিনি বলেছিলেন যে কালো পুঁজির মালিক এই বসুন্ধরা শাহ আলমের মতো লোকেরা, তারা সৎ সাংবাদিকতার জন্য মিডিয়া বানায়নি। তিনি কি বলেছিলেন চলুন দেখে নেই বিস্তারিত এই ভিডিও ক্লিপটিতে। সাম্প্রতিককালে মুনিয়া নামের একটি মেয়ের আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড, তার ফলে বাংলাদেশের গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম আবারও প্রশ্নের মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিষয়ে বেশ সরব। সো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। এক নম্বর কারণ যেটা আমি সবচেয়ে বেশি মনে করি, এখানে যারা অবৈধ পুঁজির মালিক হয়েছে, কালো পুঁজির মালিক হয়েছে, প্রশ্নবিদ্ধ পুঁজির মালিক হয়েছে, তারা সবাই সংবাদ মাধ্যম কিনে নিয়েছে, সংবাদ মাধ্যমের মালিক হয়েছে। এবং আমাদের এই সরকারগুলো, প্রথমে বিএনপি সরকার এবং পরে আরো ব্যাপকভাবে আওয়ামী লীগ সরকার, এই কালো টাকা, অবৈধ টাকা, খারাপ টাকার পুঁজিপতিদেরকে গণমাধ্যমের মালিক হতে সাহায্য করেছে, নিজেদের স্বার্থে সাহায্য করেছে, তাদের পক্ষে থাকবে। এখন এরা যখন আসে, ধরেন বসুন্ধরার মতো গ্রুপটা, সে কি এখানে সৎ সাংবাদিকতা করতে আসছে? সে আসছে হচ্ছে তার বিজনেসের সুবিধার জন্য, একটা রাজনৈতিক প্রতিপত্তি সৃষ্টির জন্য, প্রতিপক্ষকে দমন করার জন্য। হ্যাঁ, এরকম কিন্তু আরো অনেকগুলো পত্রিকা হাউস আছে, আমি শুধু বসুন্ধরা নাম আসছে দেখে সেটা বললাম। এমন সেরকম একটা জায়গাতে গিয়ে সত্যিকার অর্থেই সাংবাদিকদেরকে স্বাধীনতা চর্চা করা খুব কঠিন হয়ে যায়। তারপরে যেটুকু চর্চা করা যেত সেটুকু তারা করতে পারে না কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। যেমন ধরেন আপনি আজকে কালের কণ্ঠে আছে ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনে আছে নঈম নিজাম, তারা কি আপনার ইয়েকে বুঝাতে পারতো না, আনভিরকে বোঝাতে পারতো না যে এই নিউজটা যদি আমরা কোনোভাবেই না দেই তাহলে এটা আপনার জন্যই বিপক্ষে যাবে? এইটুক ক্ষমতা, বার্গেন করার ক্ষমতা নাই কেন? এইটুক বার্গেন করার ক্ষমতা থাকতে হবে। দেশ রূপান্তর কিভাবে, যে মেয়েটা মারা গেল তার এবং তার বোনের চরিত্র হননের নামে, এটা কি সরকার বলে দিয়েছে? প্রশ্নই আসে না। সরকার বলে দিয়েছে মুনিয়ার চরিত্র হনন করো, পুলিশ বলে দিয়েছে মুনিয়ার চরিত্র হনন করো। এটা বড়জোর বসুন্ধরার মালিক গোষ্ঠীর কোন একটা সংযোগ থাকতে পারে বড়জোর। তা আপনি সেখানে মাথা মতো করলেন কেন? লজ্জা হওয়া উচিত তাদের। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আসিফ নজরুলের সেই ভিডিও ক্লিপটি এবং এর ফলে কিন্তু একটা প্রশ্ন এখন মনে জাগতেই পারে যে আসিফ নজরুল জানেন যে এরা সৎ সাংবাদিকতা করতে তাদের মিডিয়াগুলো বানায়নি, তো আওয়ামী আমলে প্রতিষ্ঠিত এ সকল হলুদ মিডিয়া এখনো কেন তাহলে এই অন্তর্বর্তী সরকারের আমলে বহাল আছে, এই প্রশ্ন কিন্তু জাগতে পারে। এবং এই বসুন্ধরার যে মিডিয়া, এই মিডিয়াতে কিন্তু
আমাকে এবং আমার সাথে আরো যারা অন্যান্য যারা সাইবার অ্যাক্টিভিস্ট রয়েছেন, অনলাইনে কাজ করছেন, তাদেরকে কিন্তু সাইবার সন্ত্রাসী আখ্যা দিয়ে কিন্তু এই বসুন্ধরার মিডিয়াতে নিউজ হয়েছিল। শুধু তাই নয়, আমাকে কিন্তু তারা শিশু ধর্ষক এই ধরনের অপবাদ দিয়েও কিন্তু তারা সংবাদ বানিয়েছিল। তো এই যে এ ধরনের একটা ক্রাইম তারা কমিট করলো, এর জন্য কি তারা এখনো পর্যন্ত ক্ষমা চেয়েছে? চায়নি। কিন্তু তারপরেও কিন্তু তাদের মিডিয়াগুলো এই অন্তর্বর্তী সরকারের আমলে এখনো বহাল তবিয়তে আছে, এবং মুনিয়ার বোনকে বিশেষ করে এই সকল মিডিয়াতে যেভাবে চরিত্র হনন করা হয়েছিল, তারপরেও কিন্তু তারা বহাল তবিয়তে রয়ে গিয়েছে। এখন আমরা জানি যে ডক্টর আসিফ নজরুলকে বলা হয় যে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত ক্ষমতাবান একজন ব্যক্তি, এবং একজন আইন উপদেষ্টা হিসেবে তার কথাকে কিন্তু ডক্টর ইউনূস যথেষ্ট আমলে নেন এবং তাকে মূল্যায়নও করেন ঠিক সেভাবেই। তো 20 মে 2021 সালে তৃতীয় মাত্রার এক এপিসোডে ডক্টর আসিফ নজরুল তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে এত অন্যায় করার পরেও আনভিরের টিকি বা চুলেরও স্পর্শ পর্যন্ত পাওয়া যায় না। চলুন দেখে নেই সেই ক্লিপটি। এই দেশে আপনার জলজন্ত খুনের মামলা যার বিরুদ্ধে আছে, হত্যা প্রচেষ্টার মামলা যার বিরুদ্ধে আছে, যার বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার মামলা আছে, সারা দেশ উদগ্রীব যাদের গ্রেফতার করার জন্য, তাদের টিকিটের নাগাল নাই। এই দেশে আপনার জলজন্ত খুনের মামলা যার বিরুদ্ধে আছে, হত্যা প্রচেষ্টার মামলা যার বিরুদ্ধে আছে, যার বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার মামলা আছে, সারা দেশ উদগ্রীব যাদের গ্রেফতার করার জন্য, তাদের টিকিটের নাগাল নাই। তো প্রিয় দর্শক, জনাব আসিফ নজরুল তিনি বললেন যে আনভিরের টিকিটই স্পর্শ করা যায় না, তার চুলটি স্পর্শ করা যায় না। এখন আমি আসিফ নজরুলকেই প্রশ্ন করতে চাই যে আনভিরের চুলের তো স্পর্শ এখন অন্তত আপনি যদি চান আপনি পেতে পারেন, কারণ এখন ক্ষমতা তো আপনাদের হাতে রয়েছে। আপনারা তো যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু তাদের বিচারের মুখোমুখি করতে পারেন। আপনাদের সীমাবদ্ধতাটা কোথায় যে এখনো পর্যন্ত আমরা বসুন্ধরার ইস্যুতে বা আনভিরের ইস্যুতে আপনাদের কোনো ধরনের টু শব্দ করতে দেখছি না? তো এই প্রশ্ন কিন্তু জনাব আসিফ নজরুল আমি আপনার কাছে রাখতে চাই। তো প্রিয় দর্শক, অতি সাম্প্রতিক অর্থাৎ এই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে একটি সরকার গঠিত হলো, এই সরকার গঠনের আগে দিয়েও অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময়, এই বছরের কথাই বলছি, 2024 সালেই তৃতীয় মাত্রার একটি এপিসোডে কিন্তু ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু মুনিয়ার পক্ষে আওয়াজ তুলেছিলেন এবং তিনি আনভিরকে জিজ্ঞাসাবাদ ছাড়াই কেন ছেড়ে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন তুলেছিলেন এই 2024 সালেরই তৃতীয় মাত্রার একটি টকশোতে। চলুন এ পর্যায়ে সেই অংশটুকু একটু দেখে নেই। যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের শাসন থাকে, তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল, নাম নিলাম না, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন? অনেকগুলো প্রশ্ন আছে। যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের শাসন থাকে, তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল, নাম নিলাম না, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন? অনেকগুলো প্রশ্ন আছে। তো এখন আমি জনাব আসিফ নজরুলকে প্রশ্ন করতে চাই যে এখন তো আপনি চাইলে আনভিরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, সেই ক্ষমতা সেই সুযোগ তো আপনি পেয়েছেন, তো এখনো কেন তাকে বা তার বাবাকে আটক করা হচ্ছে না? কেন তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এই প্রশ্ন আমি জনাব আসিফ নজরুল আপনার কাছে রাখতে চাই। তো এখন মূল বিষয়টি আসলে অন্যখানে, আমরা যেটা ডাউট করছি, এবং বলা হচ্ছে যে এখন নাকি লাখে নয় কোটি টাকায় নাকি দেন দরবার হচ্ছে, এবং এমন চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু আমি নয়, গণ অধিকার পরিষদেরই একজন নেতা ফারুক হাসান তিনি এই অভিযোগটি করেছেন। চলুন একটু ফারুক হাসান কি বলেছেন সেটা একটু শুনে নেওয়া যাক। তো এখন যেহেতু আমরা একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি, এই দেশকে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা এনে দিয়েছি, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এখনো স্টিল নাও অনেক রাজনৈতিক দল এবং অনেকেই এই বসুন্ধরা বলেন, সামিট বলেন, ব্যাক্সিমকো বলেন, এস আলম বলেন, এদের কাছ থেকে প্রত্যেক মাসে মাসোহারা নিচ্ছে মোটা অঙ্কের। সেটা যদি আগে লাখ টাকাই ছিল, এখন সেটা কোটিতে রূপান্তর হয়েছে, কোটি টাকায়। কেন বলছি জানেন? ধরেন এই যে বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সে যদি কোনো একটি দল কিংবা কোনো এক নেতার পিছনে মাসে 1 কোটি টাকাও ইনভেস্ট করে, এই 1 কোটি টাকা তার একটা চুলের সমানও না, চুল তার সমানও না। এবং এই 1 কোটি 2 কোটি কিংবা 10 কোটি টাকার বিনিময়ে সে যদি তার মুখটা বন্ধ রাখতে পারে এবং প্রকারান্তরে
সে যদি এক প্রকারের বসুন্ধরার পক্ষে তাকে দাঁড় করাতে পারে যে আপনি বসুন্ধরার পক্ষে কথা বলবেন, আমাদের বিরুদ্ধে যাবেন না, মাসে আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার কাছে 1 কোটি টাকা চলে যাবে, আপনার কি মনে হয় যে ওই ব্যক্তিটি বা ওই নেতাটি বা ওই দলটি আপনার বসুন্ধরার বিরুদ্ধে কথা বলবে, বা এস আলমের বিরুদ্ধে কথা বলবে, বা অন্য কোনো মাফিয়া শিল্প গ্রুপের বিরুদ্ধে কথা বলবে? বলবে না। আপনি নিশ্চিত থাকুন, বলবে না। তো এরকম অনেকেই আছে, আমরা জানি তারা কারা, এবং আমাদের কাছে তথ্য উপাত্ত আছে। তো প্রিয় দর্শক, ফারুকের এই বক্তব্য বা দাবিকে মিথ্যা বলার কিন্তু সুযোগ নেই, কারণ এখন যে দেন দরবার হচ্ছে সেটা সাক্ষী স্বয়ং আমি নিজেই। কারণ আপনারা জানেন যে পুলিশকে নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট কিন্তু আমি করেছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের সময়, এবং পুলিশের ভিতরে যত অন্যায়, যত অপকর্ম, এটা আমার চেয়ে বেশি অন্য কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট দেখিয়েছিলেন কিনা প্রতিবেদনের মাধ্যমে সেটা আমার অন্তত জানা নেই। তাই এই পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বা এই পুলিশের ব্যাপার নিয়ে কিছু না কিছু মতামত প্রকাশ করার অধিকার নিশ্চয়ই আমি রাখি বলে আমি মনে করি। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে শেখ হাসিনার সময়ে এই ডিবি পুলিশের যিনি প্রধান ছিলেন হারুন, তার কুটচালের কারণে একজন পুলিশ কর্মকর্তা 20তম BCS এর তিনি চাকরিচ্যুত হয়েছিলেন, এবং তাকে নিয়ে যত ধরনের মিথ্যা অপপ্রচার আছে করা হয়েছিল। তো শেখ হাসিনার সময় পদবঞ্চিত হারুনের দ্বারা কুটচালের শিকার একজন ব্যক্তি, সেই কুটচালের শিকার ব্যক্তিটি যাতে এই সরকারের আমলে অন্তত তাকে যথাযথ মূল্যায়ন করা হয়, তার OSD প্রত্যাহার করা হয়, এর জন্য কিন্তু আমি, যিনি বর্তমানে সিনিয়র স্বরাষ্ট্র সচিব রয়েছেন আব্দুল মোমেন, যিনি IGP রয়েছেন মিস্টার মইনুল, তাদেরকে কিন্তু আমি এই বিষয়টিকে একটু নজর দিতে বলেছিলাম। আমি কিন্তু কোনো তদবির করিনি, আমি বলেছি যে আপনারা বিষয়টি একটু মানবিক দৃষ্টিতে বিবেচনা করবেন। তো তারা কিন্তু মানবিক দৃষ্টিতে দূরের কথা, তারা এখন যে একের পর এক নিয়োগ দিচ্ছে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের, সেগুলো যদি আমি এখন লিস্ট ধরে প্রচার করি এবং কারা কারা কত কত টাকার বিনিময়ে কোথায় কোথায় নিয়োগ পাচ্ছে পুলিশের, এগুলো যদি এখানে প্রচার করি, তাহলে কিন্তু এই সরকারের অনেকেরই কিন্তু কাপড় থাকবে না, কাপড় খুলে যাবে। কিন্তু আমি চাচ্ছি না এদেরকে উলঙ্গ করতে, কিন্তু পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়া এবং এই নিয়োগগুলো যে অনেক ক্ষেত্রে আটকে আছে ঘুষের লেনদেন না হওয়ার কারণে, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। আমরা তো একটা এমন সরকার চেয়েছিলাম ছাত্রদের গণ অভ্যুত্থানের ফলে যে সরকারটি এসেছিল, যে তারা দুর্নীতির ধারে কাছেও যাবে না, তারা দুর্নীতি মুক্ত থাকবে, এবং তারা নিয়োগের ক্ষেত্রে যে বাণিজ্য, সেই বাণিজ্যটা তারা করবে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সেই বাণিজ্য হচ্ছে, এবং আমি প্রতিটা পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে বলতে পারি যে কে কত টাকা ঘুষের বিনিময়ে কাকে কাকে নিয়োগ দিচ্ছেন, এবং এখানে কোন কোন সরকারি কর্মকর্তারা জড়িত রয়েছেন প্রত্যেকের নাম উল্লেখ করে আমি কিন্তু প্রকাশ করতে পারি। কিন্তু আমি চাই না এই সরকারকে বিব্রত করতে, এবং যে কারণে আমি বারবার কিন্তু বলছি যে আমি আপনাদেরকে বিব্রত করতে চাই না, কিন্তু আপনারা ভালোর পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন। কিন্তু আসলে যেটা হচ্ছে যে আসলে আমাদের কথাগুলোকে কিন্তু মোটেই আমলে নেওয়া হচ্ছে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি পরিশেষে শুধু এটাই বলতে চাই প্রিয় দর্শক, যে বসুন্ধরা শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু এখনো সে বহাল তবিয়তে রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই সে ধরাকে সরাগান করে এখনো দিব্যি অফিস করে বেড়াচ্ছে, তার কিছুই হচ্ছে না। এবং এই যে আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্টরা এত আওয়াজ তুলছি যে এই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, এটাকে যেন থোড়াই কেয়ার করা হচ্ছে, পাত্তাই দেওয়া হচ্ছে না। অর্থাৎ সেই আওয়ামী লীগের আমলে আমরা যে দেখেছিলাম যে আওয়ামী লীগের একজন অলিগার্ক ছিল শাহ আলম, এখন এই বর্তমান সরকারের আমলেও সে দাপটের সাথেই তার বসুন্ধরা গ্রুপ চলছে, তার পত্রিকা, তার মিডিয়ার নামে যে অপসাংবাদিকতা করা যে মাধ্যমগুলো, সে মাধ্যমগুলো চলছে, এবং তার এই গ্রুপে 183 জন সাংবাদিকের বেতন 10 মাস ধরে আটকিয়ে রাখা হয়েছে, এবং এই সাংবাদিকগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। তারপরেও কিন্তু এই বসুন্ধরার মিডিয়াগুলোকে ধরা হচ্ছে না, একে রাষ্ট্রীয়করণ করা হচ্ছে না। আমি বলছি না যেগুলো বন্ধ করে দিয়ে এই সাংবাদিকগুলোকে বেকার করে দেওয়া হোক, আমি চাই যে রাষ্ট্র এগুলোর মালিকানা গ্রহণ করুক, রাষ্ট্রের দ্বারা এগুলো পরিচালিত হোক, কিন্তু বারবার বলার পরেও এগুলোকে কোনো ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তো আমাদের কথার কোনো দামই নেই। আমি কখনোই বলছি না যে এই সরকারের মধ্যে আমাদের একটা স্টেক থাকা দরকার, বা আমাদেরকে এই সরকারের একটা পার্ট করা দরকার, বা কোনো অংশ দরকার, কারণ আমরা কখনোই আমাদের অ্যাক্টিভিজম কোনো কিছু পাওয়ার আশায় করিনি এবং করবো না। আমরা অলওয়েজ একটা ওয়াচডগের ভূমিকা রাখতে চাই, কিন্তু যখন ওয়াচডগের ভূমিকা রাখতে গিয়ে এখান থেকে বসে যখন নানা বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি বা সরকারকে অনুরোধ করছি যে এই বিষয়গুলোতে আপনারা দৃষ্টি দিন, বা বসুন্ধরার এই আনভিরের বাবা শাহ আলমকে ধরুন, আনভিরের মতো একটা মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার আসামি, তাকে গ্রেপ্তার করুন, কিন্তু যখন আমাদের এই দাবিকে বা আবেদনকে বারবার অগ্রাহ্য করা হচ্ছে, যখন পুলিশের এই নিয়োগ বাণিজ্য নিয়ে প্রশ্ন তুলছি, বা যখন একজন OSD শিকার একজন কর্মকর্তা তাকে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করছি, তখন এই বিষয়গুলোকে যখন উপেক্ষা করা হয়, তখন কিন্তু আসলে আমরা মনে করি যে আসলে এই সরকারটিও কিন্তু ওই আগের যে আওয়ামী লীগ সরকার, তারা যেভাবে অপকর্ম করে 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 একটা মানুষের ঘৃণায়
পরিণত হয়েছিল, এই সরকারটিও কিন্তু ঠিক একই ডিরেকশনে যাচ্ছে। আই হেট টু সে দিস থিং, বাট দ্যাটস হোয়াট দ্য রিয়েলিটি ইজ। এবং এই বাস্তবতা এবং এই পরিস্থিতি যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু আমরা যে আশায় বুক বেঁধেছিলাম, আসলে আমাদের সেই আশা মানে দুরাশায় পরিণত হতে যাচ্ছে খুব শিগগিরই। তো আমি সেটা চাই না, মোটেও চাই না। এবং এখন আমি মনে করি যে ডক্টর ইউনূস তিনি নিশ্চয়ই সঠিক পদক্ষেপটি গ্রহণ করবেন। প্রিয় দর্শক, এ প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।